একটা সাধারণ পাত্র কিভাবে সময়ের সাথে সাথে একটা বিশাল ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার হাউসে পরিণত হতে পারে। আজ আমরা ঠিক এই ফ্যাসিনেটিং গল্পটাই শুনব। ডিস্টিলেশন স্টিলের বিবর্তনের পেছনে যে অসাধারণ ইঞ্জিনিয়ারিং লুকিয়ে আছে, চলুন তার গভীরে যাওয়া যাক। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করি। ধরুন আপনাকে দুটো মেশানো তরল দেওয়া হলো, শুধু তা ব্যবহার করেও দুটোকে আলাদা করবেন কিভাবে? এই যে সহজ প্রশ্নটা, এটাই কিন্তু ডিস্টিলেশন টেকনোলজির একেবারে মূল কথা। আর সব ধরনের স্টিল আসলে এই একটা সমস্যার সমাধান করার জন্যই তৈরি হয়েছে। তাহলে স্টিল জিনিসটা ঠিক কি? খুব সহজ করে বললে, এটা এমন একটা পাত্র যা একটা তরলকে প্রথমে ফোটায়, তারপর সেই বাষ্পটাকে ধরে আর সবশেষে ঠান্ডা করে আবার তরলে পরিণত করে। এই যে পুরো প্রক্রিয়াটা, একেই আমরা বলি ডিস্টিলেশন বা পাতন। ব্যাস এইটুকুই হলো এর মূল ভিত্তি। চলুন এবার আমাদের গল্পের প্রথম অধ্যায়ে যাওয়া যাক। এখানে আমরা দেখব সবচেয়ে সাধারণ বা বেসিক টেকনোলজি দিয়ে প্রথম সমস্যাটা কিভাবে সমাধান করা হয়েছিল, মানে জল থেকে অ্যালকোহলকে আলাদা করার সেই পুরনো পদ্ধতিটা। তো এই যে সাধারণ স্টিল, এটা কাজ করত কিভাবে? চলুন ধাপে ধাপে দেখি। প্রথমে দেখুন বয়লার এতে ম্যাশ বা মিশ্রণটা ফোটানো হচ্ছে। আচ্ছা, এরপর যে বাষ্পটা তৈরি হলো সেটা গুজনেক, মানে ওই যে হাঁসের গলার মতো বাঁকা নলটা, ওটা দিয়ে উপরে উঠছে। সেখান থেকে বাষ্পটা সোজা চলে যাচ্ছে বি লেখা এই কয়েলের মতো পাইপটাতে, যেটাকে বলে ওয়ার্ম। আর এই ওয়ার্মটা ডোবানো আছে কন্ডেন্সার সি এর ঠান্ডা জলে। ব্যাস ওই ঠান্ডা জলের সংস্পর্শে এসেই বাষ্পটা আবার তরল হয়ে গেল। আর সবশেষে এফ লেখা জায়গাটা থেকে সেই পাতিত স্পিরিট সংগ্রহ করা হচ্ছে। একেবারে সহজ, তাই না? কিন্তু দারুণ কার্যকর একটা ব্যবস্থা ছিল। কিন্তু একটা বড় সমস্যা কিন্তু ছিল। এই সহজ পদ্ধতিতে যে স্পিরিটটা পাওয়া যেত সেটা বেশ দুর্বল হতো, মানে তাতে অ্যালকোহলের পরিমাণ থাকতো বেশ কম। আর এটাই হয়ে দাঁড়ালো স্টিলের বিবর্তনের পরের বড় চ্যালেঞ্জ। আর ঠিক এখান থেকেই শুরু হলো বিশুদ্ধতার খোঁজ। এই পর্যায়ে এসে বিজ্ঞানীরা আরও শক্তিশালী স্পিরিট বানানোর জন্য বিজ্ঞানের নানা নিয়মকানুন কাজে লাগাতে শুরু করলেন। আর এটাই এই টেকনোলজিকে একটা নতুন দিকে নিয়ে গেল। এই স্লাইডের লেখাটাই কিন্তু পরবর্তী সব ইনোভেশনের চাবিকাঠি। এখানে বলা হচ্ছে অ্যালকোহলের বাষ্পকে আরও শক্তিশালী করার জন্য প্রথমে জলীয় বাষ্পের কিছুটা অংশ সরিয়ে ফেলতে হবে। এই যে প্রক্রিয়াটা, এর একটা গালভরা নাম আছে, পার্শিয়াল কন্ডেনসেশন বা আংশিক ঘনীভবন। মানে বাষ্পকে এমনভাবে ঠান্ডা করা হতো যাতে শুধু জলটাই তরল হয়ে যায়, কিন্তু অ্যালকোহলটা বাষ্প হয়েই থেকে যায়। এই আইডিয়াটাই ছিল আসল। এখন প্রশ্ন হল, এর পেছনের বিজ্ঞানটা কি? দেখুন, জলের স্ফুটনাঙ্ক হল 100 ডিগ্রি সেলসিয়াস, আর অ্যালকোহলের মাত্র 78 ডিগ্রির মতো। তাপমাত্রার এই যে ফারাক, ঠিক এই কারণে দুটোকে আলাদা করা যায়। অ্যালকোহল অনেক আগেই বাষ্প হয়ে উড়ে যায়, আর উদ্ভাবকরা ঠিক এই ব্যাপারটাই কাজে লাগিয়েছিলেন। 1801 সালে এডওয়ার্ড অ্যাডাম প্রথম একটা ইন্ডাস্ট্রিয়াল স্কেলের যন্ত্র বানিয়ে ফেললেন। এর মূল বৈশিষ্ট্য ছিল ডিমের মতো দেখতে কতগুলো পাত্র, যেগুলো ওই আংশিক ঘনীভবনের কাজটা করত। হ্যাঁ, এটা দিয়ে আগের চেয়ে শক্তিশালী স্পিরিট তৈরি করা যাচ্ছিল, কিন্তু এর কিছু বড় সমস্যাও ছিল। যেমন ভেতরে অনেক চাপ তৈরি হতো। মানে এটা একটা দারুণ পদক্ষেপ ছিল, কিন্তু তখনও নিখুঁত ছিল না। শক্তিশালী স্পিরিট তো পাওয়া গেল, কিন্তু এবার ইঞ্জিনিয়ারদের সামনে এলো নতুন আর একটা চ্যালেঞ্জ। পুরো প্রক্রিয়াটাকে আরও এফিশিয়েন্ট বা সাশ্রয়ী করা, মানে কিভাবে সময় আর জ্বালানি দুটোই বাঁচানো যায়। আর এর সমাধানটা ছিল একটা ব্রিলিয়েন্ট আইডিয়া। কি সে আইডিয়া? যে গরম বাষ্পটা বেরিয়ে যাচ্ছে, তার তাপটাকেই কাজে লাগিয়ে পরের ব্যাচের তরলটাকে আগে থেকে একটু গরম করে নেওয়া। ভাবুন তো, জ্বালানি বাঁচানোর জন্য কি অসাধারণ একটা চিন্তা। ডনের কম্পাউন্ড স্টিল হলো এই নীতির একটা চমৎকার উদাহরণ। এখানে দেখুন, স্টিল এ থেকে গরম বাষ্পটা বেরিয়ে একটা ওয়ার্ম বা কয়েল সি দিয়ে যাচ্ছে, আর এই কয়েলটা ডোবানো আছে পরের ব্যাচের ঠান্ডা ম্যাশ ডি এর মধ্যে। ফলে কি হচ্ছে? গরম বাষ্পটা বিনে পয়সায় পরের ব্যাচের মাসটাকে গরম করে দিচ্ছে, আর এই প্রক্রিয়ায় যেটুকু তরল ঘনীভূত হচ্ছে সেটাও আবার পাতনের জন্য স্টিলে ফেরত চলে যাচ্ছে। মানে এক ফোঁটাও অপচয় নেই। কি দারুণ এফিসিয়েন্সি! আর এখন আমরা গল্পের ক্লাইম্যাক্সে চলে এসেছি, কন্টিনিউয়াস রেভলিউশন বা অবিচ্ছিন্ন বিপ্লব।
এতদিন পর্যন্ত কি হচ্ছিল? প্রতিটা ব্যাচের পর স্টিল বন্ধ করতে হচ্ছিল, খালি করতে হচ্ছিল, আবার নতুন করে ভরতে হচ্ছিল। এই যে থেমে থেমে চলার প্রক্রিয়াটা, এটাই ছিল শেষ বাধা যা অতিক্রম করার দরকার ছিল। এই স্লাইডটা দেখলেই পার্থক্যটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। বাম দিকে পুরনো স্টিলগুলো ছিল ইন্টারমিটেন্ট বা সবিরাম, মানে বারবার থামাতে হতো। আর ডান দিকে সেলিয়া ব্লুমেনথালের নতুন স্টিলটা ছিল কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন, মানে একদিকে ম্যাশ ঢালা হচ্ছে আর অন্যদিক থেকে নন স্টপ স্পিরিট বেরিয়ে আসছে, কোনো থামাথামি নেই। আর এর ফলে যা হলো তা এক কথায় অবিশ্বাস্য। এই চারটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। আগে সাধারণ স্টিলে 1 কেজি স্পিরিট বানাতে প্রায় 3 কেজি জ্বালানি পুড়ত, ভাবা যায়? আর সেলিয়া ব্লুমেনথারের নতুন সিস্টেমে মাত্র 250 গ্রাম, মানে জ্বালানি খরচটা কোথায় নেমে এলো? এটা তো শুধু সাশ্রয় নয়, এটা ছিল একটা সত্যিকারের বিপ্লব। এই সব অসাধারণ নীতির চূড়ান্ত রূপ আমরা দেখতে পাই কফি স্টিলে। এটাকে আধুনিক ইন্ডাস্ট্রিয়াল ডিস্টিলেশনের প্রোটোটাইপ বা আদি মডেলও বলা যেতে পারে। বলা যায় এটাই ছিল সেই সময়ের সেরা প্রযুক্তি। চলুন এই জটিল যন্ত্রটাকে একটু সহজ করে বোঝার চেষ্টা করি। এর প্রথম অংশটার নাম অ্যানালাইজার। ব্যাপারটা এমন, নিচ থেকে গরম স্টিম বা বাষ্প হু হু করে উপরে উঠছে, আর ওপর থেকে গরম তরল মিশ্রণ বা ওয়াশ ধাপে ধাপে নিচে নামছে। আর এই ওঠানামার সময় গরম স্টিমটা তরল থেকে সব অ্যালকোহলকে যেন ছিনিয়ে নিয়ে একটা বাষ্পের মিশ্রণ তৈরি করছে, আর অ্যালকোহল ছাড়া বাকি তরলটা নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছে। এরপর ওই অ্যালকোহল সমৃদ্ধ বাষ্পটা ঢোকে দ্বিতীয় কলমে, যার নাম রেকটিফায়ার। এখানে কি হয়, বাষ্পটা একটা আঁকাবাঁকা পাইপকে গরম করে, যার ভেতর দিয়ে পরের ব্যাচের ঠান্ডা ওয়াশ আসছে। এতে বাষ্পের মধ্যে থাকা জলীয় অংশটা ঠান্ডা হয়ে তরল হয়ে নিচে পড়ে যায়, আর প্রায় বিশুদ্ধ অ্যালকোহলের বাষ্প, যা কিনা অনেক হালকা, সেটা সোজা একদম উপরে উঠে যায়, যেখান থেকে ওটা সংগ্রহ করা হয়। এটাই হলো বিশুদ্ধিকরণের ফাইনাল স্টেজ। তাহলে এই যে এতগুলো ঐতিহাসিক উদ্ভাবন, এখান থেকে মূল শিক্ষাটা কি? আসলে এর পেছনে রয়েছে এমন কিছু ইঞ্জিনিয়ারিং নীতি যা আজও নানা শিল্পে দিব্যি ব্যবহার হচ্ছে। পুরো আলোচনাটাকে আমরা 3টে মূল ধারণায় সামারাইজ করতে পারি। প্রথমটা হলো হিট এক্সচেঞ্জ বা তাপ বিনিময়, মানে আউটপুটের তাপকে ইনপুটে কাজে লাগানো। দ্বিতীয়টা হলো রেকটিফিকেশন বা পরিশোধন, বাষ্পের চলার পথে বাধা তৈরি করা, যাতে জলীয় অংশ ঝরে পড়ে আর স্পিরিট আরও বিশুদ্ধ হয়। আর 3 নম্বর কন্টিনিউয়াস ফ্লো বা অবিচ্ছিন্ন প্রবাহ, মানে এমন একটা সিস্টেম ডিজাইন করা যার সর্বোচ্চ দক্ষতার জন্য বিরতিহীনভাবে চলতে পারে। মজার ব্যাপার হলো এই নীতিগুলো কিন্তু 1 শতাব্দীরও বেশি পুরনো। আচ্ছা, একটু ভেবে দেখা যাক তো, আজকের দুনিয়ায় এই তাপ বিনিময় আর অবিচ্ছিন্ন প্রক্রিয়াকরণের মতো ধারণাগুলো আর কোথায় কোথায় কাজে লাগানো হচ্ছে? এই প্রশ্নটা রইল আমাদের সবার ভাবনার জন্য।